প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5 তরল পদার্থের অভ্যন্তরে চাপ এই অধ্যায়টার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আর এই অধ্যায়টাতে আমরা ধারাবাহিকভাবে অধ্যায়ের সমস্ত বিষয়বস্তু এবং পরবর্তীতে সৃজনশীল এবং শর্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে এই অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় চাপ। তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো ফলো রাখবে, আশা করি তোমরা উপকৃত হবে। ওকে, প্রেশার। সর্বপ্রথম চাপ সম্পর্কে জানতে গেলে আমাদের আয়তন কাকে বলে এবং চাপ কাকে বলে এদের বেসিক কনসেপ্টটা একটু জেনে আসতে হবে। ভলিউম বা আয়তন। আয়তন মানে কোন পদার্থ যতটুকু জায়গা দখল করছে সেইটাকে আমরা বলছি আয়তন। এখন একটা পদার্থ কতটুকু জায়গা দখল করে আমরা খুব সহজে কিন্তু ইউনিটগুলো মনে রাখি, বাট রিয়েল ফিল্ডটা আমাদের খুব কম। তো রিয়েল ফিল্ডটা সবার আগে জরুরি। তো সেই কারণেই আসলে আমরা প্রথম একটা ঘনবস্তু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ঘনক আকৃতির বস্তু। এইটা বোর্ডে তোমরা চিত্র আকারে ছোট দেখতে পাচ্ছ। আনুমানিক এইটা কিন্তু আসলে 1 মিটার না, এইটা আনুমানিক 1 ফিট দূরত্ব। কিন্তু 1 মিটার কতটুকু? 3.3 ফিট। দ্যাট মিনস এই বোর্ডের এই প্রান্ত থেকে শুরু করে আনুমানিক এতটুকু জায়গা, এতটুকু দৈর্ঘ্য, এতটুকু প্রস্থ এবং এতটুকুই উচ্চতা। এমন সাইজের একটা বক্স, এমন একটা বক্স তোমাকে ইমাজিন করতে হবে। লেখাপড়া, ইমাজিনেশন আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তুমি যদি সায়েন্সের বিষয়টা খুব ভালোভাবে আত্মস্থ করতে চাও তাহলে তোমার ইমাজিনেশন পাওয়ার বাড়াইতে হবে। তুমি একবার চোখ বন্ধ করে এইরকম দৈর্ঘ্যের, এইরকমই প্রস্থের, এইরকমই উচ্চতার একটা বক্স ইমাজিন করো। যদি ইমাজিন করতে সক্ষম হও তাহলে এই বক্সটার ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। কারণ দৈর্ঘ্য কতটুকু? 1 মিটার, প্রস্থ কতটুকু? 1 মিটার এবং উচ্চতা কতটুকু? 1 মিটার। তাহলে 1 মিটার কিউব অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে 1 মিটার দৈর্ঘ্য মানে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য, 100 সেন্টিমিটার প্রস্থ, 100 সেন্টিমিটার উচ্চতা। টোটাল মিলে আসে 10 লক্ষ সিএম কিউব। 10 লক্ষকে সায়েন্টিফিক ফর্মে আদর্শ বৈজ্ঞানিক আকার বলো বা বৈজ্ঞানিক আকারে 10⁶ আকারে লেখা হয়। দ্যাট মিনস 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁶ সিএম কিউব। 1 ঘনমিটার ইকুয়াল টু 10 লক্ষ সিএম কিউব। প্রশ্ন হচ্ছে 1 সিএম কিউব আসলে কত? এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিকভাবে আসবে। ফার্স্ট অফ অল তুমি মনে রাখো 1 মিলিলিটার 1 ml। 1 ml মানে 1 সিএম কিউব। আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে 2 লিটারের একটু বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল হয়, 1 লিটারের একটু ছোট হয়, 250 ml বোতলও হয়। তাহলে এটা আমরা কিসে পরিমাপ করছি? লিটার। 2 লিটার, 2.15 লিটার, 1.25 লিটার, 1.5 লিটার, ইভেন 250 লিটার আর 500 ml। আমরা বলি 500 ml, 500 ml এর বোতল। তাহলে 500 ml মিলিলিটার, তাহলে এই সেই মিলিলিটার, 1 মিলিলিটার মানে 1 সিএম কিউব। তাহলে 1 মিলিলিটার বা 1 সিএম কিউব আসলে কতটুকু? প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু, ভ্যালু কতটুকু? তাহলে লুডু ছক্কা, আমরা লুডু খেলি না, লুডুতে যে ছক্কাটা নিক্ষেপ করা হয় এই রকমই সাইজের হচ্ছে 1 সিএম কিউব। তাহলে 1 মিটার কিউবের পাশে যদি আমরা 1 সিএম কিউবকে দেখি তাহলে 1 সিএম কিউব আসলেই অনেক ছোট হবে। লুডুর ছক্কা যতটুকু সাইজ হয় তোমরা আনুমানিক ধরে নিতে পারো 1 সিএম কিউব মানে ঠিক ততটুকুই জায়গা। তাহলে এইটাকে বলা হচ্ছে 1 সিএম কিউব। 1 ঘন সেন্টিমিটার মানে 1 সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। 1 সিসি মানে 1 ml, 1 মিলিলিটার। এরা সবাই একই ভ্যালু। এই ভ্যালুটুকু কতটুকু? এই ভ্যালুটুকু হচ্ছে এই একটা লুডুর ছক্কা এর সমতুল্য। তাহলে 1 মিটার কিউব কি পরিমাণ জায়গা? মিটার কিউবের সাথে তোমরা সেন্টিমিটার কিউবকে খুব সহজে লিঙ্ক আপ করছি। 1 মিটার কিউব মানে 10 লক্ষ সিএম কিউব। এখান থেকে স্পষ্ট হয় তুমি একটু আগে চোখ বন্ধ করে ইমাজিনেশনের মধ্যে যতটুকু আয়তন দেখেছিলে 1 মিটার কিউব, যে বক্সটা দেখেছিলে এরকম বড় সাইজের একটা বক্স, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতার যে বক্সটা ইমাজিন করছিলে, এই বক্সটার মধ্যে প্রায় 10 লক্ষ লুডুর ছক্কা, 10 লক্ষ লুডুর ছক্কা, একটার পর একটা এরকম ছক্কা, একটার পর একটা পাশাপাশি সামনাসামনি রেখে সুন্দর করে 10 লক্ষ লুডুর ছক্কা 1 মিটার কিউব আয়তনের মধ্যে অর্থাৎ ওই বড় বক্সের মধ্যে রাখলে 1 মিটার কিউবের সমতুল্য হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁶ অর্থাৎ 10 লক্ষ সিএম কিউব বা ঘন সেন্টিমিটার। আমরা লিখছি 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁶। 10⁶ মানে হচ্ছে 10 লক্ষ, 10⁶ সিএম কিউব অর্থাৎ 10⁶ মিলিলিটার অর্থাৎ 10⁶ সিসি কিউবিক সেন্টিমিটার। তাহলে 1 মিটার কিউব মানে 10⁶ ml, আবার 1 মিটার কিউব মানে 10⁶ সিসি।
এখন আমরা কিন্তু এই কথাটা জানি, সেই কথাটা কি, সেটা হচ্ছে 1 লিটার ইকুয়াল টু 1000। 1000 মানে এই অধ্যায়ে সব থেকে বেশি ব্যবহার করা হবে 10⁻3। 1000 মানে 10⁻3। দেখো লিটার, 1 লিটার, 1 লিটার মানে 10⁻3 মিলিলিটার। 1 লিটার মানে 10⁻3 বা 1000 মিলিলিটার, অর্থাৎ 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻3 cm3। আবার যেহেতু আমরা মিটার কিউবের সাথে কানেক্ট করতেছি, অতএব তোমরা বলতে পারবে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻3 লিটার। 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻3 লিটার। এই যে ইউনিট কনভার্টেশন বা ইউনিটের যে মেজারমেন্ট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরো অধ্যায়টাতে তোমাদের এটা ব্যবহার করতে হবে বারংবার, ম্যাথ করার ক্ষেত্রে প্রতি পদক্ষেপে এটা লাগবে। এই কারণে অধ্যায় শুরুতেই তুমি এই বিষয়টা আত্মস্থ করো। পার্ট 2তে যদি আমরা যাই, এটা যদি রিভার্স ওয়েতে চিন্তা করি, তোমাকে পরীক্ষায় রিভার্স ওয়েতেও ব্যবহার করা লাগবে। এই কারণে তুমি এটা রিভার্স ওয়েতে খেয়াল করো। 1 cm3, একটা লুডুর ছক্কা 1 মিটার কিউবের যে বক্সটা তুমি ইমাজিন করছিলা, এই বক্সের কত অংশ? এই বক্সের মধ্যে তো 10 লক্ষ লুডুর ছক্কা তুমি রাখতে পারছিলা, তাহলে একটা লুডুর ছক্কা সমান কতটুকু? এই বক্সে কতটুকু? এই পুরো বড় বাক্সটার 10 লক্ষ ভাগের 1 ভাগ জায়গা হচ্ছে 1 cm3, অর্থাৎ 1 cm3 মানে 10⁻⁻6 মিটার কিউব। প্রশ্ন আসতে পারে এটা কিভাবে আসে? এটা সূচকের নিয়মে আসে। 1 cm3 এটা হচ্ছে 1 মিটার কিউবের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এটা যদি উপরে চলে যায় তাহলে তোমরা পাও 10⁻⁻6 মিটার কিউব। 10 লক্ষ ভাগের 1 ভাগকে এভাবে প্রকাশ করা হয়। সিমিলার ওয়েতে তুমি বলতে পারবে 1 মিলিলিটার ইকুয়াল টু 10⁻⁻6 মিটার কিউব। তুমি বলতে পারবে 1 সিসি, 1 কিউবিক সেন্টিমিটার, 10⁻⁻6 মিটার কিউব। তুমি এখানে লিখতে পারবে 1 মিলিলিটার ইকুয়াল টু 10⁻⁻3 লিটার। তুমি লিখতে পারবে 1 cm3 10⁻⁻3 লিটার, এবং 1 লিটার ইকুয়াল টু 10⁻⁻3 মিটার কিউব। এককের এই যে কনভার্টেশন, এটা ভালোভাবে মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি পদক্ষেপে তোমার সামনে আসবে। দ্বিতীয় কথা, চাপ। চাপের সাথে তোমরা ভেরি অফেন একটা বিষয় খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কথাটার সাথে তোমরা খুব বেশি ইউজ টু। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ, এটা আমি চাপের মধ্যে ডিসকাস করতেছি। এখন আমরা যেহেতু আয়তনের মানে বা এককের মধ্যে আছি, এককটা আগে কনভার্ট করে নিই। প্রথম বিষয় হচ্ছে প্রেশার 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, এইটা ইকুয়াল টু কতটুকু? পারদ চাপ। আবার কখনো এইটা কতটুকু কখনো এসআই এককে চলে আসে। এসআই একক কোনটা? এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা চাপের একক হচ্ছে প্যাসকেল। এই প্যাসকেলে কনভার্ট করা লাগে। তাহলে এই মেজারমেন্টগুলো একটু দেখবো। তার আগে তোমরা দুইটা বিষয়, এইটা পদার্থবিজ্ঞানে এখনো লাগবে, রসায়নে লাগবে। পদার্থ রসায়ন উভয় সাবজেক্টে সব জায়গায় এটা খুব বেশি ব্যবহার করা হবে। সেটা হচ্ছে দুইটা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে এসটিপি। এসটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে কতটুকু তাপমাত্রা? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে T ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। বিশেষভাবে মনে রাখো, এর পরবর্তী অধ্যায় তাপমাত্রা অধ্যায়, সেই অধ্যায়েও এটা লাগবে। পঞ্চম অধ্যায়েও এই কনসেপ্টটুকু লাগবে, ষষ্ঠ অধ্যায়েও লাগবে। T ইকুয়াল টু এত এবং P ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। আর একটা বিষয় আছে এই সেম জিনিসের, সেটা হচ্ছে SATP। SATP এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে T ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস or 298 কেলভিন, অ্যান্ড প্রেশার ইজ সেম 1 অ্যাটমসফিয়ার। আমরা দেখো চাপের কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করব। চাপের ফার্স্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ। এর সাথে কানেক্ট কে? এর সাথে কানেক্ট হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, যেটা টরেসেলির শূন্যস্থানের মাধ্যমে আসে। টরেসেলির শূন্যস্থান সম্পর্কে তোমরা যারা পঞ্চম অধ্যায় আগে করছো তারা অলরেডি জানো, আর যারা না জানো আমরা ধারাবাহিকভাবে অধ্যায়ের শেষে যখন এটা আসবে তখন এটা ডিসকাস করে দিব। 76 সেন্টিমিটার পারদ চাপ। হঠাৎ করে তুমি পরীক্ষায় যেয়ে দেখবে 76 সেন্টিমিটারের জায়গায় লেখা আছে 760 মিলিমিটার।
কারণ 1 সেন্টিমিটার মানে যদি 10 মিলিমিটার হয় তাহলে 76 সেন্টিমিটার মানে 760 মিলিমিটার পারদ-চাপ। এর পরবর্তীতে এই 76 সেন্টিমিটার মানে 0.76 মিটার পারদ-চাপ। এই যে হচ্ছে মার্কারি দিয়ে টরিসেরি পরীক্ষা করেছিলেন, এই কারণে এইটাকে পারদ-চাপ বলা হয়, পারদ-চাপ। এইটাই মানে এই যে 76 সেন্টিমিটার পারদ-চাপ, এইটা মানে হচ্ছে 101.325 প্যাসকেল। দেখো প্যাসকেল মানে 1 প্যাসকেল মানে এটা মনে রাখো 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। এই বিষয়ে আমি একটু পরে এক্সপ্লেন করব। তো 101.325 প্যাসকেল অথবা 101.325 তার মানে 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার। আর এইটাকে তোমাদের বইয়ে কীভাবে ব্যবহার করা আছে, এই 1,325 বাদ দিয়ে এইটাকে একবারে 1,10,5 প্যাসকেল অথবা 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে এটা ব্যবহার করা আছে, কিন্তু এর অ্যাকচুয়াল ভ্যালু এভাবে আসে। এইটাকে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এভাবেও লেখা থাকে, সেটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। এটা ভেরি অফেন তোমরা লেখা দেখবে, বিভিন্ন জায়গায় এটার ব্যবহার সামনে আসবে। এবার আমরা চলে যাব চাপ কাকে বলে। সংজ্ঞাটা সুন্দরভাবে মাথায় রাখো। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর, এটা একটা সারফেস যদি হয়, এই সারফেসের উপর লম্বভাবে, এই সারফেসের উপর লম্বভাবে 90 ডিগ্রিতে, তাহলে এইটা একটা সারফেসের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এইটা হচ্ছে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের উপর যদি তুমি লম্বভাবে প্রেসার ক্রিয়েট করো, লম্বভাবে বল প্রয়োগ করো। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, তুমি একটা চেয়ারে বসে আসো, চেয়ারে বসে যখন আসো তখন তোমার ওজন চেয়ারের উপর লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, আর যখন লম্বভাবে তুমি এফ নিউটন বল এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করবা তখন তোমার চাপ হবে পি। তাহলে প্রেসার কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর এফ নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়। লম্বভাবে, পয়েন্টটা নোট করে রাখো, এখানে লম্বভাবে থাকার কারণে তাহলে বলের দিক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বলের দিক নির্দিষ্ট ফিক্স করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে, এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত হয় এফ নিউটন বল। এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত হয় এফ নিউটন বল। অতএব 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত হয় এফ বাই এ নিউটন বল। তাহলে একক ক্ষেত্রফল হচ্ছে এটা, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলি আমরা চাপ। অতএব প্রেসার পি দ্বারা প্রকাশ করা হয়, প্রেসার পি ইকুয়াল টু এফ বাই এ। প্রেসার পি ইকুয়াল টু এফ বাই এ। এখানে এফ হচ্ছে বল, বল তোমরা মনে রাখবে বল ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, এবং এ হচ্ছে ক্ষেত্রফল এরিয়া বা ক্ষেত্রফল, এটা অবশ্যই স্কেলার রাশি। ক্ষেত্রফল স্কেলার রাশি, বল ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে যখন ভাগ করা হয় তখন এটা ভেক্টর রাশি হওয়ার কথা। বাট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে, যেহেতু বলের দিক নির্দিষ্ট, বল লম্বভাবেই প্রযুক্ত হতে হবে। যদি কোনো একটা তলের উপর, এইটা যদি একটা সারফেস হয় এবং এই সারফেসের উপর তির্যকভাবে বল প্রয়োগ হয়, এটা এ মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এই এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর বলটা যদি তির্যকভাবে আসে, এভাবে তির্যকভাবে আসে, তাহলে এই বলটাকে চাপ বললে গণ্য হবে না, এটা প্রেসার হবে না, লম্বভাবে আসতে হবে। তার মানে বলের দিকটা নির্দিষ্ট, ভেক্টর রাশি হইলেও তার দিককে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই কারণে চাপ পি এটা স্কেলার রাশি, চাপ পি স্কেলার রাশি, এটা বিশেষভাবে মনে রাখো। দ্বিতীয়ত, এবার এখান থেকে একটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর চাপের একক হচ্ছে প্যাসকেল। তোমরা বলতে পারবা অতএব 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। কেন পার মিটার স্কোয়ার? কারণ এর একক, এফ এর একক নিউটন,
এর একক মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা উপরে গেলে নিউটন পার মিটার স্কোয়ার, 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। দ্বিতীয় কথা, চাপ স্কেলার রাশি। পরীক্ষায় শুধু এতটুকুই না, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আসবে। এরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো একটু ভালোভাবে খেয়াল করবো, চাপের মাত্রা সমীকরণ কত, তোমাকে চাপের মাত্রা সমীকরণ বের করতে বলবে, পি ইকুয়াল টু এফ বাই এ। তুমি কিন্তু জানো এফ ইকুয়াল টু এম এ বাই এরিয়া এ। এখান থেকে মাত্রা সমীকরণ নির্ণয় করা শিখতে হবে। এম এর একক কত, এম এর একক হচ্ছে কেজি, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই এরিয়া এর একক হচ্ছে মিটার স্কোয়ার। যদি এই মিটার স্কোয়ার উপরে যায় তাহলে তুমি পাবে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি কিন্তু বলতে পারতেছো অতএব 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবজেক্টিভে বহুপদীর ভিতরে এটা দিয়ে দিতে পারে। চাপের একক হচ্ছে 1 নম্বর অপশনে প্যাসকেল, 2 নম্বরে নিউটন পার মিটার স্কোয়ার, 3 নম্বরে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এভাবে দেয় তাহলে আমরা চেক করে দেখব। তোমার এটা মুখস্থ করাটা টাফ হবে সবসময়, এই কারণে আমি সাজেস্ট করি এভাবে মনে রাখার। দেখো কেজি ভরের একক অর্থাৎ ম্যাস, মিটার লেন্থের একক অর্থাৎ এল, সেকেন্ড টাইমের একক অর্থাৎ টি, ইন টোটালি চাপের মাত্রা সমীকরণ পি ইকুয়াল টু, দেখো কেজি ম্যাস তাহলে এখানে লিখবে এম, দেখো মিটার পার মিটার এটা লেন্থ তাহলে এখানে লিখবে এল টু দি পাওয়ার -1, টাইম সেকেন্ড স্কোয়ার তাহলে টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা সমীকরণ। তাহলে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে না, এটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। পি ইকুয়াল টু এফ বাই এ। এখান থেকে আমরা সম্পর্ক দিয়েছি 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, তুমি বলো তো 1 নিউটন বল কতটুকু? 1 নিউটন বল কতটুকু? এটা আমরা কখনো রিয়েল ফিল করার চেষ্টা করি না। 1 নিউটন বল কতটুকু? সাপোজ মনে করো তুমি তোমার স্মার্টফোন বা তোমার যে চশমা, তুমি চোখে চশমা পড়তেছো, এই চশমাটা তুমি তোমার ফ্লোরে রাখলে, আর চশমার উপরে তুমি প্রথমে কি রাখলা? প্রথমে একটা বই, তোমার একটা বই তোমার চশমার উপরে তোমার একটা বই রেখে দিলে, তাহলে তোমার চশমার উপরে যে পরিমাণ চাপ পড়বে, তুমি এর পরবর্তীতে তোমার চশমার উপর নিজে সুন্দর করে উঠে দাঁড়াবে, তাহলে কি সমান পরিমাণ চাপ পড়বে? চশমার উপর কোন ক্ষেত্রে বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে? যখন তুমি বই রাখতেছো তখন তুলনামূলক কম বল প্রযুক্ত হবে, কারণ বইয়ের ভর কম। যখন তুমি নিজে তোমার চশমার উপর বসে পড়ছো বা দাঁড়ায় পড়ছো, তখন তোমার ওজন কিন্তু একটা বই থেকে অনেক বেশি, দ্যাটস ওয়াই তখন চশমার উপর বেশি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে বলের একক নিউটন। তাহলে 1 নিউটন কতটুকু আসলে? আমরা গুঁড়া মশলার প্যাকেট ব্যবহার করি রান্নাঘরে, তোমরা বাসায় ভেরি অফেন দেখবা মশলা প্যাকেট ব্যবহার করা হয়, ধনিয়া গুঁড়া বা ঝালের গুঁড়া, এই যে গুঁড়াগুলো গুঁড়া মশলা। 100 গ্রামের একটা গুঁড়া মশলার প্যাকেট যদি তুমি তোমার হাতে নাও, 100 গ্রামের, সাপোজ মনে করো এটার ভর 100 গ্রাম, এইরকম একটা প্যাকেট যদি তুমি তোমার হাতে নাও, তাহলে তোমার হাতে যতটুকু ওজন অনুভব হচ্ছে, এইটা হচ্ছে 1 নিউটন বল। কেন? তাহলে এটা একটু খেয়াল করো, 1 নিউটন বল কেন হবে? তুমি জানো এফ ইকুয়াল টু এম জি, এম এর একক কেজি, তাহলে এম ইকুয়াল টু কত বলতেছো? 100 গ্রাম। গ্রামকে যদি তুমি কেজিতে কনভার্ট করো 0.1 কেজি, আর জির একক তো 9.8 তুমি জানো, তাহলে 0.1 গুণ 9.8 নিউটন, দ্যাট মিনস 0.98 নিউটন। তাহলে 0.98 এটা কার সমতুল্য? খুব কাছাকাছি কার? 1 নিউটনের। 0.98 1 নিউটনের কাছাকাছি। তাহলে 100 গ্রামের কোনো একটা বস্তুকে, কোনো একটা গুঁড়া মশলার প্যাকেটকে, যে কোনো কিছুকে তুমি হাতে নিলে তোমার হাতে যতটুকু ওজন অনুভূত হবে সেটা হচ্ছে 1 নিউটন বল। এবার আমরা আসি 1 প্যাসকেল কতটুকু? 1 প্যাসকেল চাপ কতটুকু? 1 প্যাসকেল কতটুকু? দেখো এটার মেজারমেন্ট এখানেই বলা আছে, এখানে বলা আছে 1 প্যাসকেল 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে। তাহলে তুমি 100 গ্রামের যে গুঁড়া মশলার প্যাকেটটা তোমার হাতে ব্যবহার করছিলা, এই গুঁড়া মশলার প্যাকেটটা তুমি এমন একটা সারফেস, এই সারফেসটার ক্ষেত্রফল হতে হবে 1 মিটার স্কোয়ার, তোমার এই সারফেসের ক্ষেত্রফল হতে হবে 1 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর তুমি যে গুঁড়া মশলার প্যাকেটটা তোমার কাছে ছিল, এই 100 গ্রামের গুঁড়া মশলা, এটা তুমি সব জায়গায় সমানভাবে ছড়ায় দাও, সমানভাবে ছড়ায় দিচ্ছ। তুমি 100 গ্রামের গুঁড়া মশলা সব জায়গায় সমানভাবে ইকুয়ালি যদি তুমি ছড়ায় দাও, অর্থাৎ তুমি কতটুকু ওজন প্রয়োগ করো? তুমি 0.1 নিউটন বা 0.1 কেজি।
এইটা এত ভর, আসলে এখানে ওজন প্রয়োগ করতে হবে 0.98 নিউটন, যেটা সমতুল্য 1 নিউটন, 1 নিউটন। এরপরে যদি ছড়ায় দাও তাহলে এই তলটার উপরে, এই সারফেসটার উপরে মাত্র 100 গ্রাম। তুমি হাতে নিয়ে দেখতে পারো, বাসায় যদি 100 গ্রামের গুঁড়া মশলার প্যাকেট থাকে তুমি হাতে নিয়ে চেক করতে পারো, এটা কিন্তু অনেক সামান্য। আর 1 মিটার স্কোয়ার কতটুকু, এটা কিন্তু এটা যে যতটুকু জায়গা দখল করছে এটা আনুমানিক 1 ফিট, 1 ফিটের কাছাকাছি। কিন্তু 1 মিটার স্কোয়ার কিন্তু অনেক বড়, যেটা তুমি চোখ বন্ধ করে ইমাজিন করছিলে ফার্স্টে, সেটা হচ্ছে এই প্রান্ত থেকে আনুমানিক এতটুকু এইরকম বড় একটা সারফেস। এখানে ওয়ানলি 100 গ্রাম গুঁড়া মশলা আলতো করে ভাবে তুমি যদি ছড়ায় রাখো তাহলে যতটুকু ওজন অনুভব হবে সেটা হচ্ছে 1 প্যাসকেল চাপ। ওকে, এবার আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, এখানে তুমি বারবার লিখতেছো P = F/A। এর মধ্যে দুইটা কন্ডিশন লুকায়িত আছে, যার প্রথম কন্ডিশনটা অলরেডি বলে ফেলছি। ধরো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে তুমি প্রথমে 1 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে P = হবে 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, তার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে চাপ। কিন্তু তুমি 1 নিউটনের জায়গায় যদি তুমি 100 নিউটন বল প্রয়োগ করো তাহলে এখানে 1 নিউটন থাকলেও দ্বিতীয় ক্ষেত্রে এটা কিন্তু 100 নিউটন বল বাই 1 মিটার স্কোয়ার। তাহলে এখানে কিন্তু 100 নিউটন পার মিটার স্কোয়ার বা 100 প্যাসকেল। এখানে আসতেছে 1 প্যাসকেল, অন দ্য আদার হ্যান্ড এখানে আসছে কত প্যাসকেল, 100 প্যাসকেল। তাহলে বল বৃদ্ধি করলে চাপ বাড়ে। দ্যাটস ওয়াই তুমি এর আলোকে বলতে পারবা P = F, চাপ বলের সমানুপাতিক। নির্দিষ্ট ক্ষেত্রফলে এই ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে। শর্ট কোশ্চেনে তোমাকে পরীক্ষায় দিয়ে দিল, অনুধাবনমূলক প্রশ্নে বা শর্ট কোশ্চেনে ব্যাখ্যামূলক প্রশ্নে তোমাকে বলে দিল যে প্রমাণ করো যে বা ব্যাখ্যা করো যে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তখন তুমি বলবা নির্দিষ্ট ক্ষেত্রফলের ক্ষেত্রে বা নির্দিষ্ট ক্ষেত্রফলে চাপ, নির্দিষ্ট ক্ষেত্রফলের জন্য চাপ প্রযুক্ত বলের বা বলের সমানুপাতিক। অর্থাৎ বল বৃদ্ধি পেলে চাপ বাড়ে, তাহলে এইটা একটা শর্ত। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে এইখানে P = F হয়েছে যখন A কনস্ট্যান্ট ছিল, এক্ষেত্রে A কনস্ট্যান্ট ছিল। F যদি কনস্ট্যান্ট হয়, একটু খেয়াল করবা, এইরকম একটা সারফেসে খেয়াল করো, এটা যদি একটা সারফেস হয়, এইটার ক্ষেত্রফল সাপোজ মনে করো 1 মিটার স্কোয়ার, এই বরাবর তুমি বল প্রয়োগ করতেছো 10 নিউটন। তাহলে এক্ষেত্রে তোমার প্রেশার কত? P = F/A, তাহলে 10 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। তাহলে তোমার প্রেশার হচ্ছে 10 নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 10 প্যাসকেল। বাট এখন যদি তুমি এই একই সারফেসের উপর 10 নিউটনের পরিবর্তে এখানে যদি 1000 নিউটন বল প্রয়োগ করো, বল যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 10 নিউটনের জায়গায় এখানে 1 মিটার স্কোয়ারের জায়গায় এখানে যদি 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফল হয়, 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফল হয়, তাহলে চাপের ক্ষেত্রে P = হবে 10 নিউটন বাই 100 মিটার স্কোয়ার, অর্থাৎ 0.01 নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 0.01 প্যাসকেল। দেখো এটা 1000 হয়ে গেছে, তাহলে এখানে 1000 লিখে দিই। 1000 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 10 নিউটন বল প্রযুক্ত হয় তাহলে প্রেশার হবে 0.01 প্যাসকেল। অন দ্য আদার হ্যান্ড 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর একই পরিমাণ বল প্রযুক্ত হলে সেখানে চাপ হবে 10 প্যাসকেল। যদি তোমার রিয়েলাইজ করতে খুব বেশি অসুবিধা হয় তাহলে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। এটা হচ্ছে একটা পেনের এই যে নিপ, এই মাথার দিকে যে নিপটা আছে, এই নিপের ক্ষেত্রফল বেশি নাকি এই যে মাথার যে ক্ষেত্রফলটা আছে এর ক্ষেত্রফল বেশি? নিশ্চয়ই এর ক্ষেত্রফল কম, নিপের মাথার ক্ষেত্রফল কম, এর উল্টা প্রান্তের ক্ষেত্রফল বেশি। এখানে যদি তুমি এভাবে বৃদ্ধাঙ্গুলি এভাবে রেখে যদি এই বরাবর 10 নিউটন বেশ খানিকটা চাপ প্রয়োগ করো, বল প্রয়োগ করো এই বরাবর, তাহলে তোমার আঙ্গুলের উপর চাপ অনুভূত হবে। এখন তুমি সেম কাজটা যদি এরকম রেখে এভাবে 10 নিউটন বল প্রয়োগ করতে যাও তাহলে তোমার আঙ্গুলের অবস্থা কি হবে? এক্সপেরিমেন্ট যদি করো তুমি নিজ দায়িত্বে করবা, এর জন্য কর্তৃপক্ষ দায়ী না। বাট এইখানে এই নিপের মাথার উপর 10 নিউটন বল একইভাবে যদি চাপ প্রয়োগ করো, নিশ্চিত যে তোমার আঙ্গুল ফুটো হয়ে যাবে। তার কারণ হচ্ছে চাপ এখানে বেশি অনুভূত হবে, কারণ এর ক্ষেত্রফল কম। কারণ P = 1/A, চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এই দেখো ক্ষেত্রফল, যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায় তখন চাপ কমে যায়, যখন ক্ষেত্রফল কমে যায় তখন চাপ বেড়ে যায়।
তাহলে এইটা হচ্ছে এই সূত্রের দুইটা গাণিতিক রূপ, যেটা ব্যাখ্যামূলক প্রশ্নে অবজেক্টিভে বিভিন্ন জায়গায় আসতে পারে। তাহলে আমরা মনে হচ্ছে চাপ সংশ্লিষ্ট সকল বিষয় আপাতত শিখেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।